নমস্কার। আজকের গল্প হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গল্প। জুন মাসের বরিশাল থেকে খুলনায় পৌঁছিল মোহনদাস। বললো গান্ধীজি একটা সভা বলতে এক বলেছে, তার হাতে ফোন ধরিয়ে দিল যে খবর টেলিগ্রামে নিয়ে এসেছিল। সে পরে গান্ধী ভাবলেন যে লোকে অভিভূত হয়ে গেল, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। খানিকক্ষণ পরে সংগ্রাম ফিরে এলো। চুপ করে বসে থাকলাম, চাকায় সুতোয় কাটতে লাগলাম। যখন তিনি হলো দার্জিলিংয়ে পৌঁছলেন, যে আগ্রার সন্ধ্যা দার্জিলিংয়ে পোড়াতে হয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। যখন গান্ধীজি গঠনগুলি নিয়ে বাংলায় তা পড়ে করেছিলেন। জুন মাসের প্রথম সপ্তাহে তিনি কয়েকদিন অসুস্থ চিত্তরঞ্জনের সঙ্গে কাটিয়ে দিতেছিলেন। গান্ধীজি ছাগলের দুধ পান করিতেন বলে চিন্তাছেন তাকে অনুরাগীদের বলে তা থানা আনিয়ে রাখিতে। দেশবন্ধু মৃত্যু সংবাদে পৌঁছল স্বাস্থ্যযাত্রার জন্য উত্তর ভারতের হিমালয় থেকে শহর থেকে ভিতরে মতিলাল নেহরু সেই পাশে সেই উত্তর জওহরলাল পরবর্তীকালে তার আত্মজীবনী জওহরলাল লেখেন খবরটা দীর্ঘ মাথা মতো করে বসে শব্দ বসেছেন। তার কাছে ছিল খুবই নিষ্ঠুর আকার। আমি তাকে খুবই গভীরভাবে প্রখ্যাত হতে দেখেছি। যে লোকটি অন্য সব তুলনায় যে ঘনিষ্ঠতা সহকারী ছিল তাকে নিয়ে আজকে আমি বহন করে দিয়েছিলাম। চন্দ্রপতি আজকে আমি বিপিন চন্দ্র পাল টেলিভিশনের অপেক্ষা করেছিল। চিত্তরঞ্জনের মরাটা এসে পৌঁছল। সেই দেশবন্ধু চিত্তরঞ্জন হিসেবে অনুগামী করা হয় যে 5 বছরে 5 লক্ষ টাকা হাজির করতে জেলার মানুষকে শেষবারের মতো দেখতে। 20 জুন অমৃত প্রচার পত্রিকায় গান্ধী লিখলেন যে কলকাতায় গতকালে দেখেছি দেশবন্ধু ভাবে কতটা ছিল তা নিয়ে বাংলায় নয় ভারতের প্রান্তে ছোটতে তারাগুলি এসে পৌঁছে। তার থেকে প্রমাণ হয় যে তিনি সারা দেশে কতটা জনপ্রিয় ছিলেন। বর্মা জেলে 18 বছরে সুভাষচন্দ্র 18 জুন থেকে শুরু করে প্রকাশিত তিনি চোখকে বিশ্বাস করতে পারেননি। খবরটা পড়া হয়েছিল। আমি সেখান থেকে হতবুদ্ধি হয়ে পড়েছি। আমি জানি না তার প্রভাব কাটিয়ে উঠতে আমরা কতদিন সময় লাগবে। জেলে থাকতে মির্জাদা শরৎচন্দ্র বসুকে যেখানে যে সুভাষচন্দ্র পরে 2 দিন পর দিনটা আমি অভিভূত এমনকি তিনি কারোর সঙ্গে কথা বলেননি। দৈনিক লিখিত আছে বাংলা ঢাকা কাছে বর্তমানে বাংলাদেশে সেই বাঙালি নিজের বাংলাদেশেই কারুবার যাতে বাংলায় বাঙালি যাদের মধ্যে চিত্তরঞ্জন দাসের 2রা মাসের মঙ্গলবার আকারে ইহলোক ত্যাগ করেছিলেন। তার ধর্মের বেড়া তিনি চিত্তরঞ্জন কোনো উত্তর পাননি। বড় বড় ছোট নির্বিশেষে তিনি সমস্ত দেশবাসীকে ধারা প্রাণ করিয়া এখন প্রতিষ্ঠা করিয়া যে মৃত্যুর কথা দেশবাসী তুলিয়া নিয়েছিল ভুলিয়াও তাহার মৃত্যু দেশবাসী চমৎকার করিয়া এমন কাঠের দ্বন্দ্ব করতে পারবো না। আজকে আমি বিশেষ সহস্ত হইয়া আমি দেশবন্ধু মৃত্যুর অভিযোগে যে কেমন করতে চেয়েছে। আমি যে হিন্দি লেখক বর্তমানে রাজনীতির অবকাশের ঘটনায় আচ্ছন্ন এই একমাত্র লেখকই তার প্রাপ্তির অন্ধকারে আচ্ছন্ন হতে পারে। দেশবন্ধু ঘনিষ্ঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন তার কাছে মানে দেশের লোকে পৃথিবীর আরও অনেকবার কাঁদিয়েছি যে আমি কি এসে নয় একান্ত প্রিয় একান্ত আপনার জেনে একজন মানুষের বুকে চিরে যারা করতে থাকে আমরা যাকে বলি আমাদের ঝিলাম তাদের ভয়েরও দুঃখ হইবার ভাষাও নাই এবং খবরের কাছে ভালোও লাগতো না। এই লোকটি তাদের সংগ্রামে নিমজ্জিত করিয়েছে। তারা বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচয়, কিন্তু আজকের প্রজন্মে সেই পরিচয় তাকে মনে রেখেছে। তাহলে তিনি ছিলেন সুভাষচন্দ্র বসু গুরু চিত্তরঞ্জন দিয়ে বলে গিয়ে আমি উল্লাসে করেছি আবদ্ধ করেছি দেশের অনেক দূরের কথা থেকে রাজনীতি মূল স্রোতের বিচ্ছিন্ন একটা যথেষ্ট আগেই জন্ম পুরুষে ছিলেন। তাই যে মাত্র 8-9 বছরে বাংলায় শুধু নয় গোটা দেশে রাজনীতি এক নতুন ধারা পরিবর্তন করতে পেরেছিল। তার জীবনের প্রজন্মে আপ্লুত হয়েছে প্রধানী রোগে। এক কথায় বলতে গেলে তার জীবন কাহিনী উচ্চবিত্ত পরিবারে জন্মানো এবং যদি উচ্চাকাঙ্ক্ষা মেধাসম্পূর্ণ পেরিয়েছে যুগের পর তিনি নিজের স্বাধীন চিত্ত করবার সমাজে বাধা পেলেন জোর করে দেশের অসংখ্য সাধারণ মানুষের জীবনের আদর্শ কাহিনী দেশের লোকের অদ্ভুত ভালোবাসা তার সমস্যা নিয়ে আজকে আমি খুঁজে বার করার জন্য পরীক্ষা নিরীক্ষা করেছি। সহস্ত হাজার বছর কল্পনা শক্তি চরিত্রগুলো গুণে ধরে প্রাথমিক সেই ব্যস্ততায় গভীর রেখা পৌঁছে সাফল্য শিখরে ভাবলে অবাক হতে হয়। কত অল্প সময় তিনি সুভাষ বন্দ্যোপাধ্যায় বিপিনচন্দ্র পাল বাদের মহারথী নিষ্ক্রিয় হয়ে স্বাধীনতা সংগ্রামী মধুসূদনের পাশে জায়গায় জানিয়ে তিনি হাসলেন। একাধিক দেশবন্ধু চিত্তরঞ্জন জীবনে রাজনীতি করে পড়েছিলেন সর্বগুলি মনে রাখতে যায় মুশকিল হলেও সে পরিচয় একজন মানুষ হিসেবে তিনি আর জন্য সাহিত্য এবং এখান থেকে নেতা তিনি হয়ে যান এক নেতা এবং নতুন তাদের মৃত্যুর পরবর্তী 4 দশকের সেই রাজনীতি তারপরের সঙ্গে সে বিবেচনা করেন সাহিত্যিক রাজনৈতিক জীবনের সঙ্গে তার
ভাব জড়িত আছে। তাকে তারা ধর্ম এবং সচেতনা কলকাতা শহরে পাত্রীর জন্ম 5ই নভেম্বর 1870 সালে চিত্তরঞ্জন জন্ম হলেও তার পূর্বপুরুষের আদি বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের বিক্রমপুর ঢাকার অন্তর্গত। সেখানে তাকে ঠাকুরদাদা নিচে লেগেছিল ওকালতি করতে। সে বলল সে কাশিমবাজারে দুর্গামোহন এবং সে ভুবনেমোহন আইন পড়ে কলকাতায় এসে ওকালতি করতে শুরু করে এবং তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং কালীপদ অবগত তার পরিবর্তনের আয়ত্ত করতে সমাজে ফিরে আসেন। ভূপেনচন্দ্রের বিয়ে নিয়ে এসে বন্ধু দেবীর 3 পুত্র ছিল, 5টি জন্ম হয়। সে বলল কি আমি কাল শাসক করে চিত্তরঞ্জন সিভিল সার্ভিস পরীক্ষা দিতে দেন এবং ইংল্যান্ডে 1890 সালে কলেজে পড়ার সময় তাকে নিয়ে হাতে করি এবং তখন প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসে। সে বলল আজকে আমি সে ভূমিকার অনেক কিছু করে জীবিকার সাধুচন্দ্র ভট্টাচার্যের মতো চিত্তরঞ্জনের জন্য নগরে আকর্ষণ মধ্যে পড়াশোনায় অবহেলা অবস্থায় সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া জুড়েছিল দলের প্রার্থী এবং দাদাভাই নরহরি সমর্থনকে 1892 সালে নামে চিত্তরঞ্জন বেশ কয়েকটা সভার নেতৃত্ব দেন এবং যার মধ্যে তিনি সভাপতি ছিল বারের মধ্যে সে বলেছিল তবে সিভিল সার্ভিসে পরীক্ষা করলে আইন পাশে মডেল তারা করতে পারেনি এবং 1893 সালে দেশে ফেরেন এবং কলকাতায় হাইকোর্টে যোগ দেন এবং নিজের দেশে জীবনযাপন করে ট্রান্সলেট করেছিলেন এবং কলেজে সে বলল দিয়ে আমি ওপেনিং পরে বেঙ্গলের মধ্যে আমি সম্পাদক করতাম। চিত্তরঞ্জন বলে কথা দেন যে তিনি আর আবার ট্রান্সলেট করে দেবেন এবং তিনি মারফতে আদালতে কলকাতা হাইকোর্টে আপিল মামলা সেই শুরু করবেন। প্রথম দশে তার রোজগারের পরিবারের চাহিদা মেটানোর পক্ষে ছিল না। অনেক সময় হাইকোর্ট থেকে ভবানীপুরে বাড়ি হেঁটে যেতে পারেনি। বাবাজি পরোপকার জয়ীবন্ধু মৃত্যু সংগঠিত হয় পুরনো ধারায় নতুন দেশে মিলিয়ে দুরবস্থায় হয় যে 1906 থেকে প্রতিদিনই দেউলিয়া ঘোষণা করা হয় এবং তার মধ্যে চিত্তরঞ্জনের বিয়ে হয়ে গেছে বাসন্তী দেবীর সঙ্গে। পাশাপাশি চিত্তরঞ্জন দাস প্রথম থেকেই বই নিয়ে 1885 সালে সেই পরিচয় হয়ে বলে কয়েকটা বছরের থামাকে ওরা আজকে আমি যে এই বলে নিয়ে তারপরে চিত্তরঞ্জনকে বলেছিলেন যে আজকে আপনি যে বলেছিলেন এর ফলে বিফল হয়ে যাবে বিবাহ কয়েকটাই করবে ধর্ম ছেলে চিত্তরঞ্জন তাদের বলবে আমি কেন ধর্মগ্রন্থ আকৃষ্ট হবো। দেখে ছবি পাওয়া গেল বিপিনচন্দ্র পালের কাছ থেকে। চিত্তরঞ্জন দেখা যায় 12 বছর বয়সে তখন থেকে চিত্তরঞ্জন বলে আমার মতো ভুবনেশ্বর ব্রাহ্মণ হয়ে গেছে। চিত্তরঞ্জন তার হাতে কোনো দিনই বাধা পড়েনি এবং তার প্রথম জীবনে তার ঈশ্বরে তার বিশেষ আস্থা ছিল না। আনন্দ আজকে আমি সংঘাত যখন বিপিনচন্দ্র তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে তখন বিপিনচন্দ্র এখান থেকে ব্রাহ্ম সমাজ ছেড়ে বিজয় কৃষ্ণ গোস্বামী এবং রাজেন্দ্র দাসের সঙ্গে সংস্কার নিয়ে এসেছিলেন। চিত্তরঞ্জন বসু কিছু পেয়েছিলেন কিন্তু মতবাদ বাংলায় ধরিত্রের প্রতি আকৃষ্ট হন। 1907 থেকে সেখান প্রিয় কবিতার বইমেলা থেকে 1909 সাল থেকে প্রসারিত করা হয়েছিল। তার জন্য বলে আজকে আমি তার সঙ্গে শুরু করে দিয়েছি এখান থেকে সম্পাদক করে দিয়েছিল। আজকে আমি সেখান থেকে লেখা আগেই আর 1901 সালে বিভিন্ন সাহায্য করেন এবং নিউ ইন্ডিয়ান পত্রিকা করেন। বাংলায় যখন পরিবার করেছিল 1906 থেকে বাংলায় চিত্তরঞ্জন বাংলাদেশে যোগ দিতে মূল খসড়া তৈরি করে দিয়েছে। এছাড়াও তিনি স্বদেশী আন্দোলনকে সমর্থন করে জাতীয় শিক্ষা পরিষদের জন্য তবু এটা করেন পরের বছর থেকে তিনি তিনি শুরু করেন এবং বলে আনন্দের সঙ্গে 1907 থেকে বন্দে মাতরম প্রকাশিত করা চেয়েছিল। অরবিন্দের বিরুদ্ধে সরকার দেশের মামলায় এবং বিপিনচন্দ্রকে ঢাকা দিয়ে সাক্ষ্য করা মিথ্যে বলবেন না। বিপিনচন্দ্র সাক্ষী দিতে অস্বীকার করে দেবেন তার বিরুদ্ধে মামলা শেষ করে তার চিত্তরঞ্জন ঢাকাতে সরবরাহ করে বিপিনচন্দ্র সমাজের কারাবাস হয় এবং চিত্তরঞ্জন সুখী ছাড়িয়ে পরে সন্ধ্যা কাগজের বিরুদ্ধে মামলায় সে বেরিয়ে পড়ে কিন্তু কিছুই পারবে না। পরে তার আলিপুর মামলায় উকিল অরবিন্দ তার নিয়োজিত করেন সময়ের টাকাটা হয়ে পড়ে টাকা মামলায় দেন না। পরে অরবিন্দ স্যার করে দিয়েছে কিন্তু চিত্তরঞ্জন ফিরে আসেননি অল্প সময় টাকা এবং সেই আবেগ এবং যুক্তিরত সংমিশ্রণে অসাধারণ রাতারাতি এবং বিশ্বজুড়েই বিখ্যাত হয়ে তোলে এই মামলায় সাফল্য। তার মধ্যে হাতে হাতে বড় বড় মামলা হাতে যথেষ্ট অর্থ উপার্জন করে এবং ধার শোধ করে দিতে সক্ষম হন এবং তিনি দেউলিয়া হন নামমাত্র পরিবারে দেউলিয়া ঘুরতে যায় পর্যন্ত তার মৃত্যুর আগেই তার দায়িত্ব দেখতে পেয়েছিলেন। চিত্তরঞ্জন সব থেকে স্থায়ী পেয়েছিলেন। বড় বড় ম্যাজিস্ট্রেট টাকা রোজগার করতে চিত্তরঞ্জন দাসের বলে দিয়ে আমি মামলাগুলি একই সঙ্গে বলেছি আর সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল 1910 সালে ঢাকা ষড়যন্ত্র মামলা, 1914 সালে দিল্লিতে ষড়যন্ত্র মামলা, কুতুব মিনার তার ভাগ করা গিয়েছিল রাত্রিতে
এটুকু অংশগ্রহণ করেছিল সেখান থেকে তারা আইনের প্র্যাকটিস শুরু করেন এবং সাহিত্যের জন্য 1915 সাল থেকে তারা নিজস্ব সেই নারায়ণ প্রকাশ করেন এবং ওই বছরে তিনি বাঙালিদের সঙ্গে সভাপতি করার সময় সে বললেন গীতা অভিযানের উপর থেকে একটা গবেষণা উপস্থাপন করে 1913 সালে প্রকাশিত হয় যে সাগর সংগীত বাংলা কাঠামো ঝড় পেলে এবং তবু 2 বছর পরে বোধের অন্তর্যামী সে বলে আজকে ব্যস্ত ধান্ধক আমি ধর্ম এবং সাহিত্য কীর্তনের মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। গল্প বিক্রমাদিত্য শক্তিশালী হয়ে উঠেছিলেন, তার বেতালরা কারুর সঙ্গে কেউ সমকক্ষ হতে পারল না। আস্তে আস্তে তিনি সমগ্র পৃথিবীর রাজা হয়ে উঠলেন। বিশ্বামিত্র মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যা ভঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র রম্ভা এবং উর্বশীকে ডেকে বলে, মহারাজ তোমাদের মধ্যে যে বিশ্বামিত্র তপস্যা ভাঙাতে পারবে তাকেই আমি অনেক পুরস্কার দেব। রম্ভা এবং উর্বশী দুজনেই বলে, প্রভু আমি সবচেয়ে ভালো নাচি, আমাকেই মুনি দেবে তপস্যায় ভাঙানো। তো ইন্দ্র বলেন, মহাসমর্থায়, কারণ দুজনের মধ্যে নাচে গানে কাকে ছেড়ে কাকে পাঠাইবেন, এছাড়া দুজনের মধ্যে কেই বা শেষ থেকেই বা কী করে বোঝা যাবে। নারদ বলল, মহারাজ আপনার উজ্জয়িনীর বিক্রমাদিত্য নামে রাজা আছেন, তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী, তিনি পারবেন এই মীমাংসা করতে। নারদের কথা দেবরাজ বলে ধারাধরি মাতুলকে দেখে বললেন যে তুমি আমাকে নিয়ে আসবে। বিক্রমাদিত্য বলে গিয়ে আমি তার সঙ্গে সভা খুব সুন্দর করে সাজানো হলো। প্রথম দিন রম্ভা এবং দ্বিতীয় দিন উর্বশী নাচ দেখা হলো। বিক্রমাদিত্য উর্বশীকে বিজয়ী ঘোষণা করলেন। দেবরাজ এবং জানতে চাওয়ায় তিনি বললেন হাত পা সমানভাবে চলে এই নাচে শ্রেষ্ঠ এবং উর্বশী এবং সেই নাচে গানের গুলগুলি ছিল এবং বিক্রমাদিত্য নাচের ব্যাখ্যা দিতে তাদেরকে খুবই সন্দেহ করতে পারে। সে বলে আজকে আমি রত্নখচিত এক সিংহাসন উপহার পেয়ে দিলেন। সিংহাসনের 32টা পুতুল আছে, তাদের মাথায় পা দিয়ে সিংহাসনে বসতে হয়। বিক্রমাদিত্য বললে তিনি উজ্জয়িনী জাতিকে আমি এসেছি, কিন্তু বহুদিন থেকে সিংহাসনে প্রতিষ্ঠা করার জন্য রাজ্য পরিচালনা করুন। এবার বহু বছর কেটে গেছে। একদিন উজ্জয়িনীতে ভূমিকম্প, তাপনা, ধূমকেতু এইসব দেখে থাকলে পণ্ডিতরা বলে এর জন্য মনে রাখা মনে খুব খারাপ সময় এসেছে। বিক্রমাদিত্য বলে আমি তপস্যা ভাঙতে পারি। ভগবান আমাকে বলেন যে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। আর আমি বললাম ভগবান যখন আমি এই বছরের মেয়ে ছেলের সঙ্গে তার সাথে আমি মরি, ভগবান তাকে আমাকে এই বর দিয়েছিলেন, সুতরাং আমি বুঝতে পারবে এই তিনি আমাকে কখনোই সম্ভব না। কিন্তু পণ্ডিত নিশ্চিন্ত হতে পারলেন না, বলেন মহারাজ আপনি যে একবার খোঁজ নিয়ে বলুন তো এমন কোনো ছেলে আছে কি না। বিক্রমাদিত্য বললে গিয়ে আমি দেখে বলে হুকুম দিলেন যে কোনো ছেলে আছে কি না খোঁজ করার জন্য বেতাল খুব ঘুরে খবর দিলে মহারাজ প্রতিষ্ঠান নগরে এক ব্রাহ্মণের বাড়িতে একটি অদ্ভুত ছেলে আছে। ছেলেটির নাম ছিল শালীবাহন, তার বাবার নাম ছিল শেরনাগ। ব্রাহ্মণ বললেন তার মেয়ের বয়স যখন 2.5 বছর হবে তখন ছেলেটি জন্মেছিল। বিক্রমাদিত্য বললে আজকে আমি তার আগে প্রতিষ্ঠান নগরে সেখানে শালীবাহন দেখে শালীবাহনকে বললে আজকে আমি ঝাঁপিয়ে পড়লেন। আগামী শালীবাহনে তাকে লাঠি দিয়ে আঘাত করলেন এবং সেই আঘাত পেয়ে একেবারে উজ্জয়িনীতে এসে পড়লেন এবং তিনি কিছুদিন পরেই তিনি মারা যান এবং বিক্রমাদিত্য সিংহাসনে শূন্য হয়ে গেল, কারণ কোনো ছেলেপুলে হয়নি। সবাই হাই হাই করতে লাগলো এবং তারা মরে গেলে 2 মাস পরে রানীদের ছেলে হবে, কিন্তু তখন সে বললো রাজার প্রতিষ্ঠানে হয়ে গেলে ছুটতে লাগলেন এবং সিংহাসনে খালি হয়ে গেল। একদিন রাস্তায় মৃত্যু দৈববাণী হলো যে হে মন্ত্রীবৃন্দ, এই সিংহাসনে বসার উপযুক্ত কোনো রাজা পৃথিবীতে আর নেই, তাই সিংহাসনে বসে আপনি কোনো পবিত্র জায়গায় রেখে দিয়ে দেওয়া হোক। সেই মতো কিছু করা হলে সেইখান থেকে সেই জায়গায় দেওয়া হলে ক্রমে তারা উপরে ধুলো বাড়িতে জমতে শুরু করলো, একেবারে মাটির নিচে চাপা পড়ে গেল। একজন মাঝে তারাও তাদের সঙ্গে একেবারে সব ভুলে গেল। এই ঘটনায় পরে বহু বছর কেটে গেল। উজ্জয়িনীতে তখন রাজত্ব করেছিল, সেইখান থেকে পবিত্র সেখানে রাখা হয়েছিল, যেখানে শস্য ছিল, সেখানে শস্য তৈরি করতে শস্য হয়, সেখানে উঁচু জায়গায় মাথা তৈরি করে বাকিদের দাঁড়ানো শস্য ব্রাহ্মণ একদিন বললেন আজকে আমি নিয়ে গিয়েছেন খেতে পাঠাতে যাচ্ছিল। ব্রাহ্মণ মাথায় পড়ে এসে বললেন মহারাজ আমরা এই খেতে প্রচুর প্রস্তুত পণ্য হয়েছে, আপনি সৈন্য সামন্ত নিয়ে এখানে এসে ছুটি গ্রহণ করুন, শস্যবাল শস্য দানা খেতে দিন, আমি যথাযথ অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়ে বলে আমার জন্ম সার্থক। এ বললো গিয়ে আমি খেয়ে বললো গিয়ে খেতে ঢুকলেন, তখন ব্রাহ্মণ মাথা থেকে নেমে এসে বলেন, তারপর রাজা বললেন মহারাজ কেন তাদের মতো কিছু করতেন, আপনি ব্রাহ্মণদের একটা ক্ষেত নষ্ট করতেছেন, যদি অন্যের কেউ আপনাকে সাহায্য করে সেখান থেকে আপনি নিজেই অন্যায় করতেন। কিন্তু ওই ভর্সনা করবার পরে সে বললো কি আমি এমনি ব্রাহ্মণের পাখি দাঁড়াবার জন্য মাথায় দিয়ে পড়ে রাখবেন। তখন আবার রাজাকে সম্বোধন করে বললে মহারাজ আপনি যাচ্ছেন কেন, এই খেতেই প্রচুর শস্য আছে, হয়েছে আপনি ঘোরাঘুরিকে খেতে দিন যত খুশি।
এই কথা আবার সেই অনুসরণ বললে আজকে আমি ঢুকলে ব্রাহ্মণ বললো আজকে মাথা থেকে পড়ে গিয়ে সে আগের মতো আর কথা বলতে পারলো না। তখন রাজা মনে মনে চিন্তা করে এই রাজা যখন মাঠ থেকে যাবে যখন শুভ বুদ্ধি আবির্ভাব হয় আবার তখন সেই মাঠের থেকে নেমে আসবে অন্য মানুষ একেবারে ওই মাঠেতেই নেমে কী ব্যাপার রাজা বলে নাকি আমি বিস্তারের সঙ্গে উপলব্ধি করেছি জগতে সুখ দুঃখ কর্তব্য সকল ব্যক্তি দারিদ্র এবং কর্তব্য একদিনে দরিদ্র হতে পারে না, দুঃখের দমন করা শিষ্টের পালন করা কর্তব্য। রাজা বুঝলেন যে এই শান্তি খুবই পবিত্র, কী করে খেতে মাহাত্ম জানা যায় এই চিন্তা করতে বললেন যে ব্রাহ্মণ আমি এখানে খেতে চাই, যদি খেতে আমাকে তোমার কী বর্জন হয়? ব্রাহ্মণ বলে আগে আপনার মতো বিচক্ষণ ব্যক্তি আর কি আর বলবো, আপনি যা ভালো মনে করবেন তাই করবেন, তাই ঠিক হবে। তারপর সেই আরে ব্রাহ্মণ প্রচুর অর্থ দিলেন সন্তুষ্ট খেতে বললেন আজকে আমি একজন মানুষ সামনে খোড়া সামনে সুন্দর পাথর দেখা গেল সামনে তিনটি সত্যমিত করতে সুন্দর জিনিস দেখতে পাওয়া ইংরেজের বোতলে 32 পাতা সিংহাসনে ভর্তি তারা খুশি হলেন। এখান থেকে যা অর্থ মানে বললেন উঠতে পারলেন না, কিছুতে কিছু পাওয়া গেল না। রাজা বললেন আমি মন্ত্রীকে ডেকে বলবো ব্যাপারটা কি, সিংহাসনে বসা যাচ্ছে কি না। সে বললো আজকে রাজন আমি সিংহাসনে বলি যে হোম পুজো না লাগলে মনে হচ্ছে না উঠবে, তাই নিয়ে কথা বললে তাদের বিরোধীরা তাদের সমস্ত অনুষ্ঠান বলেন। তখন সেই সিংহাসনে হালকা হয়ে উচ্চ রাখলো, সিংহাসনে বলে আজকে আমি কিছুতেই চলে যাবে না, আপনি কিছু একটা সত্যি বুদ্ধিমানের কাছে থাকলে পরম সৌভাগ্য। মন্ত্রী বলে মহারাজ যে যে নিজে বুদ্ধিমান না থেকে অন্যকে কী বুদ্ধি দেবে সেই সর্বনাশ হয় এবং বুদ্ধিমানেরা অন্যের কথা শুনে যায় এবং আপনারা কোনোদিনই এরকম অসুবিধা হবে না। নমস্কার, আজকের গল্প হচ্ছে দেশবিষ্ণু চিত্তরঞ্জন দাসের গল্প। জুন মাসের বরিশাল থেকে খুলনায় পৌঁছিল মোহনদাস। বললো গান্ধীজি একটা সভা বলতে এক বলেছে তার হাতে ফোন ধরিয়ে দিল যে খবর টেলিগ্রামে নিয়ে এসেছিল। সে পরে গান্ধী ভাবলেন যে লোকে অভিভূত হয়ে গেল, কথা বলার শক্তি হারিয়ে ফেলছিলাম। খানিকক্ষণ পরে সংগ্রাম ফিরে এলো, চুপ করে বসে থাকলাম, চাকায় সুতোয় কাটতে লাগলাম। যখন তিনি দার্জিলিংয়ে পৌঁছলেন যে আগ্রার সন্ধ্যা দার্জিলিংয়ে পড়াতে হয়েছেন দেশের বন্ধু চিত্তরঞ্জন দাস। তখন গান্ধীজি গঠনগুলি নিয়ে বাংলায় তা পড়ে করেছিলেন। জুন মাসের প্রথম সপ্তাহে তিনি কয়েকদিন অসুস্থ চিত্তরঞ্জনের সঙ্গে কাটিয়ে দিতেছিলেন। গান্ধীজি ছাগলের দুধ পান করিতেন বলে চিন্তাছেন তাকে অনুরাগীদের বলে তা থানা আনিয়ে রাখিতে। দেশবন্ধু মৃত্যু সংবাদে পৌঁছল। স্বাস্থ্যযাত্রার জন্য উত্তর ভারতের হিমালয় থেকে শহর থেকে বিতর্ক মতিলাল নেহরু সেই পাশেই উত্তর জওহরলাল। পরবর্তীকালে তার আত্মজীবনী জওহরলাল লেখেন খবরটা দীর্ঘ মাথা মতো করে বসে শব্দ বসেছেন। তার কাছে ছিল খুবই নিষ্ঠুর আকার। আমি তাকে খুবই গভীরভাবে প্রখ্যাত হতে দেখেছি যে লোকটি অন্য তার তুলনায় যে ঘনিষ্ঠতা সহকারী ছিল তাকে নিয়ে আজকে আমি বহন করে দিয়েছিলাম। চন্দ্রবন্ধু আজকে আমি বিপিন চন্দ্র পাল টেলিভিশনের অপেক্ষা করেছিলাম। চিত্তরঞ্জনের মরাদা এসে পৌঁছল। সেই দেশবন্ধু চিত্তরঞ্জন হিসেবে অনুগামী করা হয় যে 5 বছরে 5 লক্ষ টাকা হাজির করতে জেলার মানুষকে শেষবারের মতো দেখতে। 20 জুন অমৃতবাজার পত্রিকায় গান্ধী লিখলেন যে কলকাতায় গতকাল দেখেছি দেশবন্ধু ভাবে কতটা ছিল তা নিয়ে বাংলায় নয় ভারতের প্রান্তে ছোটতে তারা গুলি এসে পৌঁছে তার থেকে প্রমাণ হয় যে তিনি সারা দেশে কতটা জনপ্রিয় ছিলেন। বর্মা জেলে 18 বছরে সুভাষচন্দ্র 18 জুন থেকে শুরু করে প্রকাশিত তিনি চোখকে বিশ্বাস করতে পারেননি। খবরটা পড়া হয়েছিল। আমি সেখান থেকে হতবুদ্ধি হয়ে পড়েছি। আমি জানি না তার প্রভাব কাটিয়ে উঠতে আমরা কতদিন সময় লাগবে। জেলে থাকতে নির্দাদা শরৎচন্দ্র বসুকে যেখানে যে সুভাষচন্দ্র পরে 2 দিন পর দিনটা আমি অভিভূত এমনকি তিনি কারোর সঙ্গে কথা বলেননি। দৈনিক লিখে আজকে বাংলা ঢাকা কাছে বর্তমানে বাংলাদেশে সেই বাঙালি নিজের বাংলাদেশে কারুবার যাতে বাংলায় বাঙালি যাদের মধ্যে চিত্তরঞ্জন দাসের 2রা মাসের মঙ্গলবার আকারে ইহলোক ত্যাগ করেছিলেন। তার ধর্মের বেড়া তিনি চিত্তরঞ্জন কোনো উত্তরীদের পাননি। বড় বড় ছোট নির্বিশেষে তিনি সমস্ত দেশবাসীকে ধারা প্রাণ করিয়ে প্রতিষ্ঠা করিয়া